এই কাহিনীটি সেই শিশুর যাকে সবাই প্রত্যাখ্যান করেছে। এই কাহিনী হলো সেই মায়ের যে সেই শিশুটিকে দূর করে দেওয়ার তালিকায় সবার প্রথমে। এই কাহিনী হলো সেই ব্যক্তির যে নিজের স্ত্রীর জন্য কি না কি করেছে। আরে ভাড়ে গেল আপনার থানা নিয়ম কানুন স্যার, ও আমার বাচ্চার মা, এটা কি যথেষ্ট নয় স্যার? এই কাহিনী হলো সেই মহিলার যাকে সমাজ চরিত্র নামক শুলের উপর চড়িয়ে তার ঘাড়ে দোষের বোঝা চাপিয়ে দিয়েছে। তাকে পরিষ্কারও করা যাবে, মেটানোও যাবে, তবে ওকে আমার শর্ত মানতে হবে, সব কথা শুনতে হবে ওকে আমার ওই পরীক্ষাতে। এই কাহিনী হলো গীতার, এমন একটি অপরাধের গল্প যার জন্য গীতা দোষী ছিল না, এমন একটি শাস্তির গল্প যা নির্দোষ গীতাকে শোনানো হয়েছিল। কিন্তু এই কাহিনীটি একটি ব্যক্তিকে ঘিরেও, যে নিজের স্ত্রীর সঙ্গে সেই ঝড়ের মুখেও শক্তভাবে দাঁড়িয়েছিল আর তাকে রক্ষা করার জন্য সে যে কোনো সীমা পার করতে তৈরি ছিল। এই গল্পের শুরু হলো এক রাতে এক জঙ্গলে। ভাই, আমি প্রবীণ, আমাকে গুলি মেরো না। রাম রাম জাহাঙ্গীর ভাই। মাল হাতে পেয়েছিস কি? একদম তাজা মাল জাহাঙ্গীর ভাই, নতুন নতুন বাজারে এসেছে, 6 মাসও হয়নি এখানে এসেছে। কোথাকার? এই ধারেলি গ্রামে। ইরফান, দাদা পারভেজকে সাথে নিয়ে যা, আর সকাল সকাল ওকে উঠিয়ে নিয়ে আয়। চা করি? আরে চা খাওয়া হয়ে গেছে। আরে কখন খেলে? তুমি যখন কাপড় ধুচ্ছিলে তখন। শোনো, তোমার জন্য বানিয়ে রেখেছি। ঠিক আছে, তাহলে আমি তোমার জন্য খাবার করছি। এখন আর আমি টিফিন খাবো না, রাস্তায় যেতে যেতে খেয়ে নেবো। আজকে তো রবিবার, সবাই মিলে বাড়িতে একসাথে খাবো। তাড়াতাড়ি বেরোলে অনেক শাড়ি বিক্রি করতে পারবো আর বেশি লাভ হবে, বুঝলে? আসছি আমি। সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর শোনো, আমি যে চা বানিয়েছিলাম না, রাতের দুধটা অনেকটা আছে, আর ওখানে ভেতরে নতুন দুধের প্যাকেট রয়েছে, পরে গরম করে নিও। তুমি পারো বটে। জয় মাতাজি। জয় মাতাদি। বুঝেছিস তো? হ্যাঁ, এখন বল কি বললাম আমি? বিল্ডিং নাম্বার 4, প্রথম বাড়ি। হ্যাঁ, ওনার নামই গীতা। হ্যাঁ, তাড়াতাড়ি যা, আর গীতা বৌদিকে বল আমি এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, যা। ঠিক আছে। এখনই আসবে মালটা, ওর বর তো বেরিয়ে গেছে কাজে, শাড়ি বেচে না। যাই হোক না কেন, তাড়াতাড়ি কর, আমাদের হাতে সময় নেই। গীতা বৌদি, কি হয়েছে? আপনার গ্রাম থেকে কেউ এসছে, আপনাকে খুঁজছে। আমার গ্রাম থেকে কে এসেছে? কোনো নাম বলেছে? আমি জানি না, ওরা পিছনের রাস্তায় দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছিল গীতা সোলাঙ্কি কোথায় থাকে। তো আমি বললাম একজন শাড়ি বিক্রেতা আছে রমেশ দা, ওনার বউয়ের নাম হয়তো গীতা সোলাঙ্কি। ওরা বললো হ্যাঁ ওই, ওকে ডেকে নিয়ে আয়। আচ্ছা,
আপনারা কি আমাকে খুঁজছিলেন? আমি গীতা, গীতা সোলাঙ্কি। আমরা তো তোমাকে খুঁজে খুঁজে হাঁপিয়ে গেছি। ভালোই হলো তুমি নিজেই চলে এলে। কিন্তু দাদা, আপনারা কারা? ওই ছেলেটা বলল যে আপনারা আমার গ্রামের লোক, কিন্তু আমি তো আপনাদের কখনো দেখিনি। আমিও তোমাকে আগে কখনো দেখিনি, কিন্তু এখন যা দেখছি দেখতে হেভি লাগছে। এই চুপ! আরে সস্তায় হয় শাড়ি পাবে, শাড়ি বাইরের মাল, একদম ফ্যাক্টরি থেকে নিয়ে আসছি। ও দিদি শাড়ি নিন, শাড়ি বালুচরি, কাঞ্জিবরম, পিওর সিল্ক। আরে দিদি আসুন আসুন। রমেশ, আরে রাম রাম মুন্সি ভাই। রাম রাম। কি হয়েছে? আরে তোর বউ কোথায়? আমি তো বাড়ি থেকেই আসছি। বাড়িতে নেই মানে? ছিটকিনি বাইরে থেকে বন্ধ। আমার বউ গিয়ে দরজাটা খুললো, ভেতরে তোর দুটো ছেলে ছিল, বীরেন আর দীপেশ, আর ওরাও জানে না যে গীতা কোথায় গেছে। চল তো আমার সাথে। এ বাবু, তোর মা কোথায়? আমরা জানি না, আমরা দুজন তো শুয়েছিলাম, উঠে দেখলাম মা ছিল না। ভাবলাম বোধহয় বাইরে গেছে, কিন্তু দরজা তো বাইরে থেকে বন্ধ ছিল। অনেকক্ষণ বসে রইলাম, কিন্তু তারপরে খিদে পেলো তো জোরে চিৎকার করলাম, তো উর্বশী কাকিমা চলে এলো। দেখো রমেশ ভাই, নোংরাগুলো যেরকম ছিল সেরকমই আছে। এই চপ্পলটা তো এখানে। চপ্পল না পরে গীতা কোথায় গেল? আর দুধও তো ওখানেই আছে। আমার তো মাথাতেই ঢুকছে না। এ শোন না, এই প্রশ্নটাই ওঠে না, গীতা কখনো কাজ ফেলে এইভাবে চলে যায় না কোথাও। এ বাবু, দীপেশ বাবা, আমি যখন বেরিয়ে গেলাম কাজে, বাড়িতে কেউ এসেছিল? বলতে পারবো না, আমরা দুজন তো শুয়েছিলাম। উর্বশী বৌদি, দাদা, আমার অদ্ভুত লাগছে। গীতা বাচ্চাদের ছেড়ে কখনো কোথাও যায়নি। রমেশ জানতো যে তার স্ত্রী গীতা নিজের পরিবার, নিজের সন্তানদের ফেলে এভাবে চলে যেতে পারে না। তার মনে ভয় বাসা বাঁধছিল। আর শুরু হলো গীতা সোলাঙ্কির খোঁজ। এটাকে কি বেশি ডোজ দিয়ে দিয়েছিস? আরে রুমালে যা ছিল শুকিয়ে দিয়েছি, তারপর আর দেখিনি। তুমি গুরু শুরু করে দাও। না, যতক্ষণ এর হোশ না আসবে ততক্ষণ আমাদের জোশ আসবে না। আরে না উর্বশী বৌদি, এরকম হতে পারে না। এই গীতা আমাকে না বলে বাপের বাড়ি যেতেই পারে না। আরে রমেশ ভাই, বাপের বাড়িতে হয়তো কিছু একটা হয়েছে। আর এমনিতে গীতার কাছে ফোনও তো নেই। কিন্তু আমার কাছে তো ফোন আছে না। যদি আমাকে ফোন করার হতো তাহলে নিচে গিয়ে দোকান থেকে বা কারোর মোবাইল থেকে ফোন করতো আমায়। বাবা গেছে হয়তো দিদার বাড়ি, তুমি ফোন তো করে দেখো। ও বাবা, ফোন করো। সবাই যখন বলছে একটা ফোন কর না। হ্যাঁ, করছি। এই ফোনটা দাও তো, ফোনটা দাও।
হ্যালো রমেশ কুমার, কেমন আছো? ভালো তো? মা, গীতা এসেছে ওখানে? না তো, আসবার কথা ছিল কি? মা, হয়েছে আসলে আমি সকালে বেরিয়ে গেছিলাম কাজে। আমাকে পাশের বাড়ির লোক বলল গীতা বাড়িতে নেই, বাইরে কোথাও চলে গেছে আর বাচ্চারা ভেতরে রয়েছে। তখন থেকে গীতার ব্যাপারে কোনো খোঁজ পাচ্ছি না। এভাবে কি করে চলে যেতে পারে ও? কিছু জানতে পারলে কোথায় গেল? মা, খোঁজ পাইনি বলেই তো আপনাকে ফোন করেছি। সারা গ্রাম খুঁজে ফেলেছি, গীতাকে কেউ দেখতে পাইনি। কিছু খবর পেলে ফোন করো আমাকে। কি হয়েছে? দীপেশ আর বীরেনকে বাইরে থেকে চিটকিনি লাগিয়ে কোথায় চলে গেছে গীতা। রমেশ কুমার পুরো গ্রাম খুঁজেছে, কোথাও পাওয়া যাচ্ছে না ওকে। এই পাগলের মতো কথা বলছো তুমি? আরে এরকম কি করে গায়েব হতে পারে? তাই তো বলছি, কেউ কোথাও খুঁজে পাচ্ছে না। দাঁড়াও, আমি ধারেলি যাচ্ছি। দাঁড়াও, আমিও যাব। হ্যাঁ চল, হ্যাঁ এখানটা দেখি সব। চলো চলো। গীতা এখানে কেন আসবে বাবা? তাও এরকম হঠাৎ, তার কিছু না বলে? বাবা, কিচ্ছু বুঝতে পারছি না গীতা কোথায় চলে গেছে, তাই তোমাকে ফোন করলাম। কি হয়েছে? রমেশের ফোন, গীতা না বলে যেন কোথায় চলে গেছে। বাবা রমেশ, ও এখানে আসেনি। দেখলে ওখানেও নেই। আমি বললাম না তোমাদের, আমার গীতা আমাকে না বলে কোথাও যেতেই পারে না। কিন্তু রমেশ ভাই, সবকিছুরই তো প্রথমবার হয় নাকি? আর রমেশ ভাই, আমি তোমাকে একটা কথা বলি, তোমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি তো? কি বলছো তুমি বৌদি? এরকম কিচ্ছু হয়নি। আবার খারাপ কিছু হলো না তো? মানে জানি না, অনেক কিছুই হতে পারে। আমাদের খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে। প্রথম প্রথম না শুনতে খুব ভালো লাগে, অল্প কান্না, অল্প চিৎকার। না না স্যার, আমার আর আমার স্ত্রীর মাঝে কোনো ঝামেলাই হয়নি। বিয়ের আগে কোনো প্রেম? হ্যাঁ, কোনো প্রেমী, কোনো বয়ফ্রেন্ড কেউ ছিল? স্যার, এটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে স্যার। আমার বোন দুটো বাচ্চার মা, আপনি কি ধরনের কথাবার্তা বলছেন? আরে ভাই, এই রেজিস্টারের বেশিরভাগ কেসই প্রেম ঘটিত হয়। হ্যাঁ, আগেকার, এখনকার, আগামী দিনে যা হবে সব কেস ভেবেই বলছি আমি। কিছু বুঝলি? মাল খাস? হ্যাঁ, মাল খেয়ে বউকে পেটাস? না স্যার, কি বলছেন? আমাদের মধ্যে এরকম কোনোদিন হয়নি। আমার ব্যবসা আছে শাড়ির, সারাদিন 12 ঘন্টা ধরে রাস্তায় ঘুরে ঘুরে আমি আমার পরিবারের পেট চালাই। আমাদের বিয়ে 9 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত আমি বউর গায়ে হাত তুলিনি স্যার। আর স্যার, মা কালী দিব্যি বলছি, কোনোদিন মদও ছুঁয়ে দেখিনি। সাহেব, এর শাশুড়ি আমি, গীতার মা। আমি আপনাকে লিখে দিতে পারি, এ আমার জামাই না, খুব ভালো ছেলে, খুবই ভালো। গীতার ফটো আছে? হ্যাঁ স্যার, আপনার কাছে আছে।
ঠিক আছে, যদি কিছু খবর পাওয়া যায় তোমাদের ঠিক জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? স্যার আমরা এখানে আসার আগে আহমেদাবাদে থাকতাম। আমরা এই ধারালিতে কিছুদিন আগে এসেছি, 6 মাসও হয়নি স্যার। আমরা তো গীতা এখানে রাস্তা চেনে না ভালো করে, আর একা কোথাও যাওয়ার প্রশ্নই ওঠে না স্যার। আর স্যার দ্বিতীয় কথা হলো, আমাকে ছাড়া আমার বউ কোথাও যেতেও না। আরে কথাটা শোন রমেশ, আমি দুটো কাজ করতে পারি। এক তো তোমার সাথে বসে তোমার আর গীতার সমস্ত গল্প শুনে শুনে একটা উপন্যাস লিখে ফেলতে পারি। আর একটা হলো বাইরে গিয়ে তাকে খোঁজ করি ঘটেছেটা কি। হ্যাঁ বল কি করব? খেয়ে নে। আরে হেভি খেতে, পুরো তোর মতো। আরে খেয়ে নে, না তো গতরে জোর আসবে না। আরে ভাই আমাদের দিকে তাকিয়ে খেয়ে নে। এই সবাই তোকে ভালোবেসে বলছে রে, খেয়ে নে, ওঠ। আরে ওঠ না রে। আরে না উঠলে খাবারের বদলে কুলি খাবি। ওঠ। ওঠ। আরে খাবার খা। কোনো খবর পেলি বাবা? কোনো খবর পাইনি বাবা, এখনো কিচ্ছু জানতে পারিনি। পুলিশে গিয়ে জানিয়েছি সব। ব্যাপারটা পুলিশ অব্দি করিয়ে গেছে? বাবা আমার বউ সকাল থেকে নেই, রাত হয়ে গেল, আর এখন আমি জানতেই পারিনি আমার বউ কোথায় আছে, কি অবস্থায় আছে। আর তুমি বলছো যে কথাটা পুলিশ অব্দি গেছে, তাহলে কোথায় যাবে কথাটা? হ্যাঁ হ্যাঁ বাবা, তুই আমার উপর রাগ করছিস কেন? বাবার টেনশনে আমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না বাবা। গীতার যদি কিছু হয়ে যায়, আমি পরে কথা বলছি তোমার সাথে। এখনো ফিরে আসেনি গীতা বৌদি? না আসেনি। আর ওই রমেশ রাগে পাগল হয়ে গেছে, চিৎকার করছে আমার উপরে। ও বোধহয় খুব চিন্তা করছে, এদিকে তো আমাদেরও টেনশন হচ্ছে। সালি পালানোর চেষ্টা করছিল। চল। এটা তুই ভাবলি কি করে? তুই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিস? আমরা নিজেরাও এখান থেকে পালাতে পারি না, তুই পালিয়ে যাবি? হ্যাঁ, গাড়ি আমার দুটো
ছোট ছোট ছেলে আছে, ওরা আমার জন্য অপেক্ষা করে আছে। আমাকে আমাকে যেতে দিন। এই মেয়ে, তুই ওসব কথা ভুলে যা। ভুলে যা যে তোর দুটো ছেলে আছে, তোর ঘর আছে, স্বামী আছে। এখন থেকে তুই এখানে থাকবি আমাদের সাথে, আমাদের সবাইকে খুশি রাখবি। আমি এটা কখনো করতে পারবো না। তুই করতে পারছিস না তো কি, আমরা তো করতে পারি। হ্যাঁ, তুই ভুলতে পারবি না তো ঠিক আছে, আমরা ওদের বলে দেবো। না না জাহাঙ্গীর ভাই, ওকে দরকার তো রাত্রিবেলা দুপেক খাবার পরে। সারাদিন জঙ্গলে একে কোথায় নিয়ে যাব? কোথাও নিয়ে যাব না, আমাদের সাথে এ থাকবে সিসোদিয়ার কাছে। সারাদিন বিশ্রাম করবে, বিকেলে সাজবে গুজবে, তারপর ওকে নিয়ে আসবে ইরফান আমাদের কাছে। আজকের পর থেকে প্রতি রাত আমাদের ফুলসজ্জার রাত হবে। হ্যাঁ, সিসোদিয়াকে ফোন কর। হ্যাঁ ভাই, রাম রাম জাহাঙ্গীর ভাই। রাম রাম। একটা বউকে তুলেছি আমরা। ব্যাস ব্যাস ব্যাস, আর কিছু বলতে হবে না। যুবতী তো একদম। দিনে তোর কাছে থাকবে, তারপর বিকেল আমরা নিয়ে আসবো, সকালে আবার ছেড়ে দেবো। যখনই মন হবে মেয়েটাকে নিয়ে এসো, ছেড়ে দাও। আমি কখনো বারণ করেছি তোমাকে? ইরফান, পারভেজ, নিয়ে যাও ওকে সিসোদিয়ার কাছে। রোজ সকালে ওকে ছেড়ে দিবি, বিকেলে নিয়ে আসবি। রজনী বৌদি, একে তোমার পুরনো শাড়ি আর ব্লাউজ দিয়ে দিও, আর সাবান টাবান যা লাগে দিয়ে দিও, ঠিক আছে? যা না, চল চল। দারুণ হয়েছে রে ইরফান ভাই, ঠিক জায়গায় হাত পড়েছে। আমাদের তো শুধু হাতে লেগেছে, তোর মুখে লাগবে। আরে ভাই, তোরই তো জিনিস, ওকে জানা বোঝাটাও তো জরুরি, তাই না? আমি তো একটু শৌখিন মানুষ। আরে তুমি আবার এসেছো? যখনই আমি খবর পাবো তোমাদের ঠিক ফোন করে জানিয়ে দেওয়া হবে। স্যার 24 ঘন্টা হয়ে গেল স্যার, এখনো গীতার কোনো খোঁজ পাওয়া যায়নি। বাচ্চারা কেঁদে কেঁদে একেবারে পাগল হয়ে যাচ্ছে স্যার। ভেজা কাপড়ের চারিদিকে ঘুরে বেড়ালে কাপড় শুকিয়ে যায় কি? সব জিনিসের একটা টাইম হয়, নিয়ম আছে। এখন যা, এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে, যা। বাবা মুকেশ, বাজার থেকে কিছু চাল ডাল যা পারিস নিয়ে আয়। কিচ্ছু নেই বাড়িতে, বাচ্চাদের খিদে পেয়েছে। কেঁদো না, আমি জিনিসপত্র নিয়ে আসছি। মনে হয় ওরা জাহাঙ্গীর লালারই ছেলে। আর ওরাও বউটাকে তুলে নিয়ে যাচ্ছিল। ও যেভাবে বসেছিল তখনই মনে হয়েছে কোনো গন্ডগোল আছে, জীবন্ত লাশের মতো। কি আর বলি তোমায়, আরে কারোর ক্ষমতা নেই এদের আটকানোর। না কেউ আটকাতে পারবে, না কেউ থামাতে পারবে। জঙ্গল রাজ্য, পুরো জঙ্গল রাজ্য, একেবারে যা ইচ্ছে তাই কর। দাদা, আপনারা এক্ষুনি বলছিলেন না কোন একটা গ্যাংয়ের ছেলেরা একটি মেয়েকে তুলে নিয়ে গেছে? হ্যাঁ, আমার বোন কাল সকাল থেকে গায়েব। কোথা থেকে? এই তো ধারেলি গ্রাম থেকে। আপনারা কথা বলছিলেন যে কোনো একটি মেয়েকে একটা গ্যাং। ডাকাত জাহাঙ্গীর লালার গ্যাং ওটা। লালা গ্যাং নামে সবাই চেনে। ওদের সঙ্গে যে মেয়েটা ছিল, আপনারা তাকে দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছিলাম। হ্যাঁ, এই ছিল। আপনার মনে আছে তখনও কি পড়েছিল? শাড়ি, ক্রিম বাদামি রঙের শাড়ি পরেছিল। ওই দিন গীতাও বাদামি কালারের শাড়ি পরেছিল। আর মহিলাও এই ছিল, আর বাদামি রঙের শাড়ি পরেছিল। আপনি ওকে কখন দেখেছিলেন? আজ সকালে আমি সাউনপুর গ্রাম দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম লালা গ্যাংয়ের লোকেদের সাথে। লালা গ্যাং? গ্যাং? এই লালা গ্যাং আবার কি? আপনারা লালা গ্যাংয়ের ব্যাপারে জানেন না? না, মনে হয় আপনারা নতুন এসেছেন। হ্যাঁ, আমরা তো সবে 6 মাস এসেছি এই গ্রামে। লালা গ্যাংকে চেনো না? আশেপাশের সব গ্রামে কুখ্যাত। মারামারি, লুটপাট, চুরি, মার্ডার, এই সমস্তই ব্যবসা ওর। কিন্তু ওরা আমার বউকে তুলে নিয়ে কেন গেল? ওর খোঁচররা আশেপাশের গ্রামে ঘুরতে থাকে,
কোন সুন্দরী মহিলা দেখলো তো নিজেদের লোক দিয়ে উঠিয়ে নিল। কিন্তু কেন? আরে ভাই, ডাকাতেরা সুন্দরী মহিলাকে কেন তোলে? সাহেব, আমার মেয়েকে যেভাবে ফিরিয়ে দিন। দেখুন, যদি আপনার পুত্রবধূকে সামন্তপুর গ্রামে দেখা যায় তাহলে ওখানে যান, ওখানকার থানায় গিয়ে রিপোর্ট করুন। হ্যাঁ, এখন এই কেসটা ওই থানাতে চলে গেছে। যা কিছু করতে চাও, যা কিছু জানতে চাও, ওখানে গিয়ে জিজ্ঞেস করো। তাড়াতাড়ি করো, তোমাদের এক একটা মিনিট মূল্যবান। ঠিক আছে, যাও। চুপ কর, কোনো সাহায্য করতে পারবো না আমি। আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে। তোর তো তবু দুটো বাচ্চা আছে, আমার একটাও নেই। আমাকে যেতে দিন, যেতে দিন না আমাকে। তোর বর তোকে ভালোবাসে? বিয়ে কবে হয়েছে? আরে তোর তো কপাল ভালো, 9 বছর স্বামীর ভালোবাসার সুখ পেয়েছিস, দুটো বাচ্চা হওয়ার সুখ পেয়েছিস, আর তুই কাঁদছিস। আমাকে দেখ, বাচ্চা তো হয়নি, আর স্বামীর সুখ কাকে বলে সেটা আমি জানি না। আর কাজ কি করি? লালাজি মহিলা নিয়ে আসে, তাদের দেখভাল করি। তুই প্রথম নয় এবং শেষও নস। এসব করে আমি কি পাই? কিচ্ছু না। আর আমার স্বামী যখন তোর কাছে আসবে তখন সবকিছুই আলাদা। না, আসবে না, না আসবে না, না, আমি এখান থেকে পালাবো দিদি। তুমি বলে দেবে আমি পালিয়েছি। দেখ মেয়ে, ওরা ডাকাত। প্রথমে গুলি মারবে, তারপরে জিজ্ঞাসা করবে কোথায় পালিয়ে গেছে, কি করে পালিয়ে গেছে। এখনো অব্দি কেউ তো পালাতে পারেনি, তাহলে এ কি করে পালালো? এখান থেকে পালানোর কথা তুই ভুলে যা। আর আমার উপরে সাহায্যের আশা রাখিস না। শুধু এইটুকুই প্রার্থনা কর যে ওদের চোখ থেকে তুই তাড়াতাড়ি যেন সরে যাস, আর অন্য কোনো মেয়ে যেন আনে। হতে পারে তখন ওরা তোকে ছাড়বে। ছাড়, ছাড়। আরে আরে আরে, উঠে যেও না। কি নাম তোমার? আরে বলো না আমায়, কি নাম তোমার? গীতা। আরে খুব সুন্দর নাম, একদম তোমার মতো। এ দেখো, এ দেখো, এ দেখো। তুমি জানো আমি সব জানি। তুমি দুটো বাচ্চার মা। লালার ছেলেরা তোমার সঙ্গে খুব মস্তি করেছে, সব জানি আমি। জানো আর ওগুলো, কিন্তু আমি ওরকম নই। স্যার, আমার বউকে লালা গ্যাংয়ের ছেলেদের সাথে এই গ্রামেই দেখা গেছে। আরে ভাই, দেখেছে কি না দেখেছে সেটা বাদ দাও। প্রথমে ধারালি পুলিশ স্টেশনে মিসিং কমপ্লেন করেছিলে তো, তার কপি দাও। নকল আছে? না স্যার, ওই থানার পুলিশ স্যার তো আমাদের কোনো নকল দেয়নি। ওরা বললো খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা করতে, এক একটা মিনিট খুব গুরুত্বপূর্ণ। আরে ওনারা ভেবেছেন তুমি নকল নিয়েছো। না, ওরা তো কোনো নকল দেয়নি। হয়তো তুমি চাওনি। দেখো, তোমার স্ত্রী ধারালি পুলিশ স্টেশন থেকে হারিয়েছে। দেখো ভাই, যতক্ষণ না ওনারা মিসিং কমপ্লেন পাঠাচ্ছেন আমাদের হাত পা বাঁধা। স্যার, আমার বউকে পাওয়া যাচ্ছে না, 3 দিন হয়ে গেল স্যার। এই জন্যই বলছি যত তাড়াতাড়ি মিসিং কমপ্লেনের কপি দেবে তত তাড়াতাড়ি কাজ হবে। দেখো, তোমার কাছে সময় যতটা মূল্যবান আমার কাছেও ততটা। যাও, তাড়াতাড়ি কপি নিয়ে এসো। স্যার, আপনি খোঁজা শুরু তো করে দিন, আমি সন্ধ্যের মধ্যে নকল নিয়ে আসবো। আরে সব কাজের একটা নিয়ম আছে, আর যদি সরকারি কাজ হয় তো অনেক কিছুই হতে পারে। ফাইল হয়, নকল হয়, নকল হয়, কত জায়গা শিফট করতে হয়, কত কিছু বন্ধ থাকে। আরে ভাই, যদি এসব কথা বলতে শুরু করি তাহলে আরো একদিন চলে যাবে। আরে ভাই, তাড়াতাড়ি যাও, নকল নিয়ে এসো, নাহলে আমি কিচ্ছু করতে পারবো না। আরে স্যার, ওরা ডাকাত স্যার। আমার বউকে জোর জবরদস্তি ওরা তুলে নিয়ে গেছে। আমি যতক্ষণে নকল নিয়ে এখানে আসবো ততক্ষণে ওরা যদি আমার বউকে অন্য জায়গায় নিয়ে চলে যেত। ওরা যদি এখনই পালিয়ে যেত, তোমার বউকে যদি ওরা অপহরণ না করে তো, যদি জাহাঙ্গীর লালা ডাকাত না হয় তো, যতক্ষণ না মিসিং কমপ্লেনের কপি আমার কাছে আসছে ততক্ষণ কিচ্ছু করতে পারবো না। তাড়াতাড়ি যাও না, কপি নিয়ে এসো, যাও। গীতার স্বামী রমেশ, গীতার ভাই মুকেশ আর গীতার মা বিনা জুরিসডিকশন আর এলাকার অজুহাতে দুটি পুলিশ স্টেশনের মধ্যে কোনো শিকার হওয়া হরিণের মতো দৌড়তে লাগলো, হাঁপাতে লাগলো। অন্যদিকে জাহাঙ্গীর লালার সঙ্গীরা দিনের বেলায় জঙ্গলে নানা প্রকারের বিলুপ্তপ্রায় প্রজাতির পশু শিকার করে এবং বেচে দেয়, আর রাতে নিজেরা জঙ্গলি পশুর মতো গীতার শরীরকে লুটে পুটে খায়।
এই খেয়ে নে, খা। রমেশকে দুটি পুলিশ স্টেশনের মধ্যে যেন একটা ফুটবলের মতো লাথি মারা হচ্ছিল। গীতা শারীরিক ও মানসিকভাবে হতাশ ছিল, যেন মারা গিয়েছিল। কিন্তু গীতাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে তার স্বামী রমেশ। শেষ পর্যন্ত তার ধৈর্যের বাঁধ ভেঙে ফেললো। আরে ভাড়ে গেল আপনার থানা নিয়ম কানুন স্যার। ও আমার বউ স্যার, বউ। ও আমার বাচ্চার মা, এটা কি যথেষ্ট নয় স্যার? গলা নামিয়ে কথা বল। আমার থানায় এসে আমাকেই তর পাচ্ছিস? স্যার বহুত হয়ে গেছে স্যার, বহুত। স্যার কতদিন হয়ে গেল আমি আপনার সামনে ভিক্ষা করছি, আপনার কানে ঢুকছে না কথাটা? আমাকে মিসিং কমপ্লেন্টের কপি দিন, যাতে পরিষ্কার লেখা থাকবে যে আমার বউ নিখোঁজ। আর আমার পুরো সন্দেহ আছে আমার বউকে লালা গ্যাংয়ের ছেলেরা তুলে নিয়ে গেছে। গলা নামিয়ে কথা বল, আর এর জন্য ক্ষমা চা তুই। আমাকে আমার মিসিং কমপ্লেন্টের কপি দিন, না হলে আমি বড় বাবুর কাছে যাব। আমি ভূখ হরতাল শুরু করব স্যার। মনুষ্যত্বের খাতিরে তো নয়, কিন্তু বড় অফিসারের অফিসের বাইরে ধর্ণা দেওয়ার হুমকি কাজে লেগে গেল। এনে ধর, আমিও দেখতে চাই তুই এই কাগজ নিয়ে কত দূর যেতে পারিস। যা। ধারেলি পুলিশ স্টেশন থেকে পাওয়া সেই মিসিং কমপ্লেনের কপির ভিত্তিতে সাওয়ান্তপুরা স্টেশন ইনচার্জের উপর চাপ সৃষ্টি করতে পারল, যাতে তারা তার স্ত্রীকে খুঁজে বার করে, যাকে তাঁদেরই এলাকায় লুকিয়ে রাখার আশঙ্কা রয়েছে। ঠিক আছে, এখন খুঁজছি তোমার স্ত্রীকে। যাও। আমরা কি করছি? হ্যাঁ, মাছি দাঁড়াচ্ছি নাকি? স্যার আমার খবর পাক্কা। একজন লোক আমার বউ গীতাকে এই সাবনপুরা গ্রামে যেতে দেখেছে। আরে দেখেছে হয়তো 2 সেকেন্ডের জন্য। লালা গ্যাং ডাকাত ডাকাত, ওরা এক জায়গায় টিকে থাকতে পারে না। আরে গত 3 দিন আমরা এত জায়গায় খুঁজেছি যে 3 বছরও সেটা খুঁজিনি। ওকে যাচ্ছে কি করছেন? হ্যাঁ, কিন্তু ওরা তো করে, তাই না? কারা কি করছে? ডাকাতরা দিনের বেলায় সবার সামনে, কেউ বাধা দেওয়ার নেই, সবার সামনে দিনের বেলা বউকে তুলে নিয়ে চলে যেতে পারে। ওদের যা মর্জি ওরা তাই করতে পারে, কিন্তু পুলিশ কিচ্ছু দেখতে পায় না। চুপ। এমন কি করে হতে পারে স্যার? চুপ কর। তোর মনে হচ্ছে না পুলিশ কিছু কাজ করছে না? তা যা, নিজে গিয়ে খুঁজে নে। ডাকাতের পেছনে ছোট। হিরো আর শখ আছে না তোর? যা হিরো। এবার রমেশের কাছে আর কোনো উপায় নেই। সে কোমর বাঁধল আর নিজের স্ত্রীকে ডাকাতদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য নিজেই বেরিয়ে পড়ল। বেশ কয়েকদিন রমেশ সাওয়ান্তপুরার দরজায় দরজায় ঘুরতে লাগলো। প্রতিটা বাড়িতে জিজ্ঞেস করতে লাগলো যে কেউ তার স্ত্রীকে দেখেছে কিনা। কিছু মানুষ দেখেছিল, শুনেও ছিল, কিন্তু সবার মুখেই ভয়ে কুলুপ আটা ছিল। লালা গ্যাংয়ের ভয় একটা লজ্জাজনক সত্যি। অন্যদিকে গীতা নিজের সম্মান হারিয়েও নিজেকে বাঁচিয়ে রেখেছিল, যাতে সে একদিন স্বামী আর সন্তানদের কাছে ফিরতে পারে। লালা আর তার লোকেরা সারাদিন এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো, কিন্তু প্রতিদিন রাতে নিয়ম করে গীতাকে ধর্ষণ করত। গীতার অপহরণের পর 3 মাস কেটে গেছে। রমেশের পাশাপাশি প্রায় প্রত্যেকেই কোনো না কোনো কারণে আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু রমেশের বিশ্বাস এক চুলো এদিক ওদিক হয়নি। তার 100% বিশ্বাস ছিল যে সে তার স্ত্রী গীতাকে খুঁজে বের করবেই। মুকেশ, আমি আমার 2টো বাচ্চাকে মায়ের কাছে রেখে আসছি। আমি একাই খুঁজতে বেরোবো আমার গীতাকে। যত দূর যেতে হয় যাব আমি। বাবা 3 মাস হয়ে গেল, ভালো করে কাজও করতে পারি না আমি। এবার ঠিক করেছি দিনের অর্ধেকটা কাজ করব, আর বাকি সময়টা গীতাকে খুঁজে বেড়াবো। ততক্ষণ বাচ্চাকে তোমাদের কাছে রেখে গেলাম। আমি তো বলছি বাবা রমেশ, তুই গীতার আশা ছেড়ে দে। কিভাবে আমি গীতাকে ছেড়ে দেবো বাবা? ও আমার বাচ্চাদের মা, আমার স্ত্রী। ছিল 3 মাস ধরে ওই ডাকাতদের সঙ্গে রয়েছে, জানি না কি অবস্থায় আছে। এখন যদি তুই ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসিস, জানি না আমাদের অবস্থা কত খারাপ হয়ে যাবে। আর দাদা,
তুই যদি কোনোভাবেই গীতা বৌদিকে বাড়িতে ফিরিয়ে আনিস না, তাহলে এই গ্রামের লোক আমাদের একঘরে করে দেবে। হ্যাঁ বাবা, এখন আর ও তোর যোগ্য নয়, না বাচ্চাদের যোগ্য। তুই ওকে ভুলে যা। এখন এই সময় আমরা দীপেশ আর বীরেনের জন্য এরা আর মাকে চাইবে না। দিদা, আমাদের নতুন মা চাই না। মা বাবা, ভবেশ, যখন আমার গীতার সঙ্গে বিয়ে হয়েছিল তখন ব্রাহ্মণ আমাকে বিয়ের মন্ত্রের মানে বুঝিয়েছিল, আর আমি অগ্নি সাক্ষী করে গীতাকে কথা দিয়েছিলাম, যা কিছু হয়ে যাক না কেন আমি তোমাকে রক্ষা করব। ওই যে মন্ত্র পরে বিয়ে করেছিস না, ওটা বিয়ের মণ্ডপ পর্যন্তই ঠিক আছে, আসল জীবনটা হলো আলাদা। আমার একটাই শুধু জীবন বাবা, আর সেটাও আসল, গীতা। ওর সাথে যা কিছুই হয়েছে খারাপ হয়েছে বাবা, এতে ওর দোষ কোথায়? এবার যদি টাকা তো আসে, গ্রামবাসীরা আসুক, বা আমার নিজের পরিবার, আমি গীতার জন্য সবার সঙ্গে লড়ব। যদি আমাদের সম্মানের তোর কাছে কোনো দাম না থাকে, তাহলে তোর আর তোর বাচ্চাদেরও আমাদের কাছে কোনো দাম থাকবে না। তুমি এখানে এলে একদম ঠিক করেছো রমেশ কুমার। এখন তোমরা তিনজন এখানেই থাকবে আমাদের কাছে। হ্যাঁ জামাইবাবু, এখানে কিছু না কিছু কাজ আপনি পেয়েই যাবেন। আমরা দুজন মিলে গীতাকে খুঁজে বের করব। যা কিছু করছো তোমরা ঠিকই করছো, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই গাঁয়ের মানুষগুলো কিন্তু খুব একটা ভালো লোক নয়, সব একই রকম। গীতা ফিরে এলে ওকে মেনে নেবে না। তাই বলে হাত পা গুটিয়ে বসে থাকবো? দেখা যাবে ও ফিরে আসার পর কেমন না স্বীকার করে। গীতা এই বাড়ির মেয়ে, ও পুরো সম্মানের সঙ্গে এই বাড়িতে ফিরে আসবে। আরে বাবা, আমি সেটা কখন বললাম? আমি শুধু এই কথাটাই বললাম যে মানে আমাদের এই কথাটা মনে রাখতে হবে। বাবা দেখুন, এই সময় আমাদের একটাই কথা ভাবা উচিত, আমরা গীতাকে কি করে ভালো করে বাড়িতে নিয়ে আসতে পারি, ব্যাস। আমি জানি গীতার সঙ্গে ডাকাতরা কি করেছে, গীতা কি অবস্থায় আছে, তবে সময় এমন এক ওষুধ যা সব কষ্ট ভুলিয়ে দেবে। হ্যালো মীরা দেবী? হ্যাঁ, কে কে? আপনার মেয়ে নিখোঁজ না? গীতা? আমার গীতার সম্পর্কে কি করে জানলে? ফারুক কুরেশি আমার নাম, আমি আপনাকে গীতার কাছে নিয়ে যেতে পারি। কিভাবে পাবো আমার গীতাকে? এর জন্য টাকা চাই। কত টাকা চাই তোমার? ৭৫,০০০। ৭৫,০০০ টাকা? আমরা খুব গরিব লোক, আমাদের মেয়েকে ফিরিয়ে দিন। মা, হাল ছাড়বেন না, সাহস রাখুন, জিজ্ঞেস করুন ওকে। ভাই ভাই, তুমি আমাকে বলো, তুমি কি করে জানতে পারলে? ধরে নিন আমি সমাজ সেবা করি, আর যাদেরকে ডাকাতেরা তুলে নিয়ে যায় তাদের বাড়িতে ফিরিয়ে দিই। তুমি আমাদের নাম্বার কি করে পেলে? আপনার জামাই গীতার স্বামী রমেশ গীতাকে সারা গ্রামে খুঁজে বেড়ায়, অঞ্চলে সবাই জানে কি হয়েছে, শুধু আমি জানি গীতা কোথায়। দোহাই তোমার, আমাদের মেয়েকে ফিরিয়ে দাও। গীতা আমার কাছে নেই, ডাকাতদের কাছে আছে, আর এই টাকাটা ডাকাতরাই নেবে। জানি আপনারা গরিব, সেই জন্য মাত্র ৭৫,০০০ টাকা নিচ্ছি। যদি ডাকাতদের সাথে এর থেকে কমে কথা হয় তাহলে ওরা গীতাকে দেওয়ার বদলে হয়তো আমাকেই মেরে ফেলবে, সত্যি বলছি। ও ভাই, পায়ে পড়ি তোমার, বিশ্বাস করো আমাদের কাছে ৭৫,০০০ টাকা নেই। কোনো জায়গা থেকে ১০,০০০ টাকা জোগাড় করুন, কিছু অ্যাডভান্স দিলে জাহাঙ্গীর লালার সাথে কথা বলতে পারি, কিন্তু মনে রাখবেন যত তাড়াতাড়ি টাকা দেবেন তত তাড়াতাড়ি গীতাকে পাবেন। কোথায় পাবো তোমাকে? তোমাকে কি করে দেব টাকা? আগে তো ১০,০০০ টাকা রেডি করুন, তারপরে এই নাম্বারে আমাকে ফোন করুন, তারপর আমি বলে দেবো কি করবেন, কোথায় করবেন, কিভাবে করবেন। ভাই, তুমি তুমি আমাদের গীতাকে দেখেছো? ও ঠিকঠাক আছে তো ভাই? আরে ওসব কথা পরে বলবেন দিদি, কিন্তু এখন একটা কথা বলছি, পুলিশকে কিন্তু এই ব্যাপারে কোনো খবর দেবেন না। কি বললো, গীতা ঠিক আছে তো? আগে ১০,০০০ টাকা চাইছে। ওই লোকটা রমেশের নম্বরে ফোন করলো না কেন? বাবা, আপাতত সেটা জরুরি নয় যে ওরা কার ফোনে ফোনটা করেছে। ওরা ১০,০০০ টাকা চাইছে গীতাকে ছাড়ার জন্য। এবার ভাবো যে এই টাকাটা পাবো কোথায়?
সাধারণ জীবনযাপনে অভ্যস্ত গৃহিণী আর 2 সন্তানের মা গীতাকে ডাকাতরা অপহরণ করে নিয়ে গেছে 3 মাসেরও বেশি হয়ে গেছে। এবার ফারুক নামের এক কলার যে নিজেকে সোশ্যাল ওয়ার্কার বলে দাবি করছিল, সে টাকার বিনিময়ে গীতাকে ডাকাতদের হাত থেকে ছাড়ানোর কথা বলছিল। কে ছিল এই ফারুক? সে কি সত্যি এরকম করতে পারবে, নাকি এটা কোনো চাল ছিল, কোনো গেম ছিল? অন্যদিকে গীতার স্বামী রমেশ দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে সে যে কোনো উপায়ে তার স্ত্রীকে খুঁজে বের করবে আর তাকে বাড়িতে ফিরিয়ে আনবে। অন্যদিকে গীতার উপর ডাকাতদের অত্যাচার রোজ আরো বেড়ে চলেছিল, আর সে এখন অনুভব করছিল যে তার শরীরের মধ্যে কিছু হচ্ছে, এমন কিছু যা সে কখনো চায়নি। ডাকাতদের এমনিতে গীতাকে ছাড়ার কোনো ইচ্ছাই ছিল না, তাহলে তারা নিজেকে সোশ্যাল ওয়ার্কার বলে দাবি করা ফারুককে দিয়ে কেন কথা বলালো? এর মধ্যে বহু প্রশ্নের উত্তর আমরা আপনাদের দেব আগামী দিন, আগামী পর্বে এই দুঃখজনক কেসের দ্বিতীয় ভাগে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনকে, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।